পর্ব ১ ঘর জামাই। শেষ পর্যন্ত কিনা একটা পেন। উফ, সত্যি জিজু তুমি পারো বটে। অট্ট হাসিতে ফেটে পড়ল অর্পিতা। নীলের স্ত্রী আদ্রিতার কাকাতো বোন সে। অর্পিতার তালে তাল মিলিয়ে নীলের শাশুড়ি চিত্রাও বলে উঠল, এতগুলো লোক উপহার পাঠিয়েছে, কিন্তু তোমার মতো ভিখিরি মার্কা গিফট আর অন্য কেউ দেয়নি। নিজের স্ত্রীকে ভালোবেসে একটা উপহার দিলে যে এতগুলো কথা শুনতে হতে পারে সেটা ঠিক ভাবতে পারেনি নীল। পরপর বাক্যবাণে জর্জরিত হয়ে নীল কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু নীলকে থামিয়ে ঝংকার দিয়ে উঠল আদ্রিতা, আমি তোমার আতলামি মার্কা কথা শুনতে চাই না। একটা ঠিকঠাক গিফট কিনে দেওয়ার মুরদ নেই, আবার বড় বড় কথা। লুজার একটা। আদ্রিতা সেন সম্প্রতি একটি বিদেশি কোম্পানির সাথে ডিল ক্র্যাক করেছে। সেই সূত্রেই বাড়িতে আজ উপহারের বন্যা বইছে। এমন সময় একটা বড় বাক্স হাতে এগিয়ে এলো বাড়ির একজন কাজের লোক। দিদিমণি, এই উপহারটা বিজন দাদাবাবু পাঠিয়েছেন। বিজনের নামটা শুনেই আদ্রিতার যেমন মুখে হাসি ফুটে উঠল, তেমনি নীলের চোখে ফুটে উঠল রাগ। আদ্রিতার ইনভেস্টর কাম ফ্রেন্ড বিজনকে দু চোখে দেখতে পারে না নীল। আদ্রিতা খুশি মনে বাক্সটা খুলতেই দেখতে পেল একটা লাল পার্টি গাউন, সঙ্গে একটা ছোট্ট চিরকুট। কনগ্রাচুলেশনস আদ্রিতা, আজ সন্ধ্যায় এটা পরেই তুমি ডিল সাইন করবে, তারপর আমার সাথে ডিনারে যাবে। এই সব কিছুই বিজন করছে শুধুমাত্র তোমার সুযোগ নেওয়ার জন্য। ও ভালো লোক নয়। আদ্রিতাকে সাবধান করে বলে উঠল নীল, কিন্তু ওর সাবধানতার ফল হলো উল্টো। তেলে বেগুনে জ্বলে উঠল সবাই। নিজের পকেট গড়ের মাঠ, এদিকে অন্যের গিফট দেখে হিংসেতে জ্বলে যাচ্ছে। ব্যঙ্গ করে বলল চিত্রা। হঠাৎ নীলকে চ্যালেঞ্জ ছুড়ে দিল আদ্রিতা। ঠিক আছে, আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি। এই ড্রেসটার দাম 50,000 টাকা। আজ সন্ধ্যে 7টার আগে এমন একটা ড্রেস কিনে দাও, আমি তোমার ড্রেস পরে ডিল সাইন করব। বিজনের সঙ্গে ডিনারেও যাব না। পারবে? এইবার আর চুপ করে থাকতে পারল না নীল। নিজের দাম্পত্যকে বাঁচাতে সে মরিয়া হয়ে বলে উঠল, পারবো। শুধু দোহাই তোমাকে, ওই বিজনের সঙ্গে ডিনারে যেও না। কথাটা যেন মনে থাকে। কাজটা করতে না পারলে কিন্তু তোমাকে ঘুঁটের মালা পরাবো। চিত্রাও নিজের রাগ উগরে দিল নীলের প্রতি। এটি সেন পরিবার, শহরের অন্যতম ধনী একান্নবর্তী পরিবার। তবে এই পরিবারকে সুখী পরিবারের অপবাদ পরম নিন্দুকেও দেবে না। এই বাড়িতে রোজ সকালে তুচ্ছ কারণে অশান্তি বেঁধে যায়, আর প্রত্যেক অশান্তির দায় শেষ পর্যন্ত নীলের ঘাড়ে গিয়ে পড়ে। অপমান সহ্য করেও নীল কোথাও যায় না, ঘর জামাই হয়ে পড়ে থাকে। কারণ ও জানে পরিবার ভাঙার যন্ত্রণা। পাহাড় প্রমাণ চিন্তা নিয়ে না খেয়েই নিজের ভাঙা স্কুটারে চড়ে রাস্তায় বেরিয়ে পড়ল নীল। এখন 12টা বাজে, হাতে বেশি সময় নেই, কিন্তু যার পকেটে মাত্র 50 টাকা, যে গত 2 বছর শ্বশুর বাড়ির অন্নে প্রতিপালিত, সে কিভাবে একদিনে রোজগার করবে 50,000 টাকা? রাস্তায় যাকেই দেখে তাকে হন্যে হয়ে জিজ্ঞেস করে নীল, একটা কাজ দিতে পারেন দাদা? আমার টাকার বড্ড দরকার। কেউ তাকে পাগল বলে এড়িয়ে যায়, কেউ বা আবার মুখ ঝামটা দিয়ে তাড়িয়ে দেয়। খুঁজতে খুঁজতে হঠাৎ একটা সাইনবোর্ডের দিকে চোখ যায় নীলের। সেখানে লেখা আছে, রক্তদান জীবনদান। এখানে উপযুক্ত মূল্যে রক্ত ক্রয় করা হয়। নীল জানত পয়সার একটা জোগাড় হয়ে গেছে। নীলের ব্লাড গ্রুপ বেশ বিরল, ও নেগেটিভ। বাজারে এর চাহিদা প্রবল। নিজের রক্ত বিক্রি করে ওর ভালোবাসার জন্য উপহার কিনবে নীল। নিজের প্রেমকে প্রমাণ করতে চায় সে। এদিকে সাইনবোর্ডের ঠিকানায় পৌঁছতেই ডাক্তাররা লুফে নিল তাকে। ডাক্তারদের জোর জবরদস্তি করে পুরো 2 বোতল রক্ত দেওয়ার পর নীল পেয়ে গেল 30,000 টাকা। নীল ভেবেছিল 3 বোতল রক্ত দিয়ে পুরো টাকাটাই জোগাড় করে ফেলবে সে, কিন্তু ডাক্তারবাবু রাজি হলেন না। 30,000 টাকা নিয়েই নীল বেরিয়ে এলো হসপিটাল থেকে। ওখান থেকে দেওয়া ডিম কলাটা খেতে গিয়ে দেখল রাস্তায় বসে থাকা এক ভিখারি বাচ্চা ওর দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে রয়েছে। খাবারটা আর মুখে তুলতে পারল না নীল। হাসি মুখে তা বাচ্চাটাকে দিয়ে এগিয়ে গেল। পেটে একটা দানাও পড়ল না তার। মাথাটা খুব ঘুরছিল, পায়েও বিশেষ জোর পাচ্ছিল না সে। কিন্তু হাত ঘড়ির দিকে চোখ যেতেই নীল চমকে উঠল। এখন দুপুর 2টো, হাতে মাত্র কয়েক ঘন্টা। নিজের বউকে সেই বিজন রাক্ষসের হাত থেকে রক্ষা করার জন্য নীলের চাই আরো 20,000 টাকা। এভাবেই ঘুরতে ঘুরতে 3টে বেজে গেল। একে আদ্রিতার কাছে মুখ দেখাতে না পারার দুশ্চিন্তা, তার উপর দুপুরবেলার সূর্যের তেজ। হঠাৎ নীলের চোখের সামনে অন্ধকার নেমে এলো। সোজা গিয়ে সামনে থেকে এগিয়ে আসা একটা ফুড ট্রাকে ধাক্কা মারল সে। তারপর আর কিছু মনে নেই।
কিছুক্ষণ পর চোখ মেলে নীল দেখল রাস্তার মাঝখানে পড়ে আছে সে। চারপাশে অনেক লোক। ফুড ট্রাকের মালিক কমলবাবুর রাগত গলায় বলে চলেছে, কি সব উটকো লোক এসে পড়ে, এক পার্টির জন্য হন্যে হয়ে ওয়েটার খুঁজছি, তার উপর আবার এসব ঝামেলা, এ তো উঠে পড়েছে, এখন আমি চলি। এদিকে ঘড়ির দিকে তাকাতেই নীলের বুকটা ধক করে উঠল। 3:30 বাজে। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে কমলবাবুর পা চেপে ধরল সে। ক্ষমা করবেন দাদা, আপনি কি কোনো ইভেন্টের কাজে যাচ্ছেন? আমাকে ওয়েটারের কাজটা দিন না, খুব দরকার দাদা, 20,000 টাকা জোগাড় করতে হবে। নীলকে এমন কাকুতি মিনতি করতে দেখে লোকটা অবাক। মাথা ফেটে রক্ত পড়ছে আর এ কিনা তার মধ্যেই কাজ চাইছে। কমলবাবু পা ছাড়িয়ে বলল, বেশ বেশ, একটা কিটি পার্টি আছে, সেখানে লোকেদের খাবার দেওয়া, বাসন মাজা, টেবিল পরিষ্কার করা, এই সব পারবেন আপনি? তবে অত দিতে পারবো না, 15,000 দেব, চলবে? এ তো মেঘ না চাইতেই জল। প্রস্তাবটা লুফে নিল নীল। টলমলো পায়ে উঠে দাঁড়ালো সে। লেক গার্ডেন্সের একটা বিলাসবহুল বাগান বাড়িতে আজ সব বড় লোকের বউদের কিটি পার্টি চলছিল। সেখানে পৌঁছে নীল তড়িঘড়ি নিজের নোংরা জামাকাপড় ছেড়ে ওয়েটারের কস্টিউমটা পরে নিল। জায়গাটা ডেকোরেট করে খাবার পরিবেশন করতে যাবে এমন সময় নীল দেখল আদ্রিতার মা চিত্রা এবং কাকাতো বোন অর্পিতাও এসেছে সেখানে। ওদের দেখে প্রমাদ গুনল নীল। এরা দুজন নীলকে দেখতে পেলে আর রক্ষে নেই, হয়তো এমন ঝামেলা করবে যে কমলবাবু ওকে টাকাটাই দেবে না। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে কি করবে ভাবছিল নীল। তখন কমলবাবু পেছন থেকে তাড়া লাগালো, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন, খাবার সার্ভ করো। কাঁপা কাঁপা পায়ে পা বাড়াতেই কমলবাবু বলে উঠল, আরে মাস্ক ছাড়ে যাচ্ছ কেন, এসব বড় লোকেরা ভীষণ হেলথ কনসিয়াস হয়। কমলবাবুর বকুনিতে যেন আশার আলো দেখতে পেল নীল। মাস্ক পরে চুপচাপ সবাইকে খাবার সার্ভ করে বেরিয়ে এলো সে। তারপর মদের পেগ বানিয়ে লোকের এঁটোকাটা তুলে টেবিল মুছে বাসন মেজে সবটা প্রায় সামলে নিল নীল। কিছু টাকা টিপস পেয়ে সাথে কমলবাবুর দেওয়া টাকা যোগ করে 20,000 টাকা জোগাড় করে নিল সে। মনের আনন্দে লাফিয়ে উঠল নীল। ভাবল, আদ্রিতা, আজ আমি প্রমাণ করে দেব যে সত্যি আমি তোমাকে কতটা ভালোবাসি। সাউথ কলকাতার 5খানা বুটিক ঘুরে সব থেকে দামি ডিজাইনার বুটিকে একটি সুন্দর নীল রঙের ড্রেস পছন্দ করল নীল। যেন মনে মনে দেখতে পেল আদ্রিতাকে, কি অপরূপা সুন্দরী লাগছে তাকে। কিন্তু বিল মেটাতে গিয়ে 440 ভোল্টের ঝটকা খেল নীল। এ কি, এ তো মাত্র 20,000 টাকা, বাকি 30,000 টাকা গেল কোথায়? বিদ্যুৎ চমকের মতো নীলের মনে পড়ল সে নিজের জামাকাপড় ছেড়ে ওয়েটারের পোশাক পরেছিল। সারা পার্টিতে ওই 30,000 টাকাটা ওভাবেই রাখা ছিল ওর ছেড়ে রাখা প্যান্টের পকেটে। কেউ হয়তো সুযোগ বুঝে চুরি করে নিয়েছে। মাথায় বাজ পড়ল নীলের। প্রায় 6টা বাজে, 7টায় বেরোবে আদ্রিতা। দাঁত খিচিয়ে সেই বুটিকের ম্যানেজার বলল, কি হলো, পেমেন্টটা তো করুন, ড্রেস নিয়ে দাঁড়িয়ে আছেন। চোখে জল এসে গেল নীলের। ম্যানেজারকে অনুরোধ করল সে, দাদা, আমি পুরো টাকাটাই নিয়ে এসেছিলাম, কোনোভাবে 30,000 টাকা চুরি হয়ে গেছে, আমায় ড্রেসটা দিন, আমি বাকি 30,000 টাকা দিয়ে দেব, কথা দিচ্ছি। ম্যানেজার বলে উঠল, যে অবস্থায় দোকানে এসেছিলে দেখেই বুঝেছিলাম কেনার ক্ষমতা নেই। এই কে আছিস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে এটাকে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করেও ভাগ্যের কাছে হেরে সেন বাড়িতে ফিরল নীল। বাড়িতে পা রাখতেই চিত্রা ঘুঁটের মালাটা পরিয়ে দিল নীলকে। চমকে উঠল নীল। জানতাম হারবে, তাই প্রথমেই ঘুঁটের মালাটা পরিয়ে দিলাম, অকর্মা কোথাকার। ব্যঙ্গ করে বলে উঠল চিত্রা। কিন্তু কোনো কথার উত্তর দেওয়ার মতো অবস্থায় ছিল না নীল। সিঁড়ির দিকে তাকিয়ে ও পাথরের মতো দাঁড়িয়েছিল। কেননা বিজনের দেওয়া ড্রেসটা পরে নেমে আসছিল আদ্রিতা। অপূর্ব মোহময়ী দেখাচ্ছিল তাকে, যেন স্বর্গের কোনো অপ্সরা। অর্পিতা এবং চিত্রাকে বাই বলে বেরিয়ে গেল আদ্রিতা। নীলকে কিছু বলারও সুযোগ দিল না, যেন ও জানতই যে নীল পারবে না। মনের দুঃখ মনেই চেপে রেখে নিজের ঘরে ফিরে এলো সে। ড্রেসিং টেবিলে রাখা আদ্রিতার বাবা প্রতীক সেনের ফটো ফ্রেমটা তুলে নিয়ে প্রশ্ন করল নীল, এ আমাকে কোথায় ফাঁসিয়ে গেলেন গুরুদেব? আপনার কথায় আপনার মেয়েকে বিয়ে করে এই বাড়িতে থাকতে রাজি হয়েছিলাম। ঈশ্বর জানেন, এর পিছনে আমার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আমি জানি না আমাদের এই সম্পর্কের ভবিষ্যৎ কি। শুধু এইটুকু জানি, আদ্রিতাকে আমি ভীষণ ভালোবেসে ফেলেছি। কিন্তু রোজকার এই অপমান তো আমি আর নিতে পারছি না। হঠাৎ পাশের ঘর থেকে আসা টিভির নিউজ শুনে স্থির হয়ে গেল নীল।
দেশের অন্যতম এবং পূর্ব ভারতের বৃহত্তম নির্মাণ সংস্থা রয় চৌধুরী কনস্ট্রাকশন লিমিটেডের ভবিষ্যৎ এবার বড়সড় প্রশ্নচিহ্নের মুখে। বিপুল লোকসানে চলা সংস্থাটি যে কোনো দিন দেউলিয়া হয়ে যেতে পারে। হঠাৎ খুব ব্যস্তভাবে নিজের সস্তার ফোনটা উঠিয়ে নিল নীল, আর দেখল 40টা মিসড কল আর 10টা টেক্সট মেসেজ। নীল প্রথম মেসেজটা খুলে পড়ল। নীল, তোমাকে ভীষণ প্রয়োজন, একবার যোগাযোগ করো। জানি তুমি রেগে আছো, কিন্তু এখন ওসব ভুলে যাও প্লিজ। এমন অনেকগুলো মেসেজ পড়ার পর মাথা গরম হয়ে উঠল নীলের। আপন মনেই সে বলল, বাবা, এত ভালোবাসা। এমন সময় ফোন আবার বেজে উঠল। নীল ফোনটা রিসিভ করতেই ওপার থেকে এক বৃদ্ধের কণ্ঠস্বর ভেসে এলো। হ্যালো নীল। নীল ভীষণ ঠান্ডাভাবে উত্তর দিল, বলুন মিস্টার শশাঙ্ক রায়চৌধুরী। এমন কঠোর সম্ভাষণ আশা করেননি শশাঙ্ক রায়চৌধুরী। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বললেন, কেমন আছিস দাদু ভাই? তোকে বড় মিস করি। নীল বিদ্রুপ করে বলল, এতগুলো বছর লেগে গেল আমায় মিস করতে? বৃদ্ধ বোধহয় এইসব শোনার জন্য প্রস্তুত হয়েই ছিলেন। বেশ দুর্বলভাবে বলে উঠলেন, জানি বাবা, তুই রেগে আছিস। যে অন্যায় আমরা তোর সাথে করেছি তাতে তোর রাগ হওয়াটাই স্বাভাবিক। নীলের থেকে কোনো উত্তর না পেয়ে শশাঙ্কবাবু বলে চললেন, কিন্তু বিশ্বাস কর, এতগুলো বছরে একটা দিনও তোর কথা না ভেবে আমি কাটাতে পারিনি। নীল বিদ্রুপের সুরে বলল, খবরে শুনলাম রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে, তাই আমায় মনে পড়ল তো। শশাঙ্কবাবু এড়িয়ে গিয়ে বেশ দুর্বল গলায় বললেন, তোর কি ধারণা আমি এতদিন পরে বিজনেস ম্যাটার ডিসকাস করতে তোকে ফোন করেছি? না রে পাগল, আমি তো শুধু তোর গলাটা একবার শুনবো বলে। নীল বুঝতে পারল মানুষটা এত সহজে কাবু হওয়ার নয়, তাই বেশ বিরক্ত হয়ে বলল, গলা শুনে নিয়েছেন, বাই। না না। নীলের ফোন রাখার আগেই চিৎকার করে উঠলেন শশাঙ্কবাবু, ফোন রাখিস না দাদু ভাই। আমি জানি আমাদের পাপের ক্ষমা নেই, কিন্তু আমার দাদু ভাই তো অনেক বড় মনের মানুষ। আমি জানি আমি আপনাদের মতো ছোট মনের মানুষ নই। শশাঙ্কবাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে রীতিমতো বিরক্ত হয়ে বলে উঠল নীল। তারপর নিজেকে একটু সংযত করে বলল, আমি আপনাদের ক্ষমা করে দিয়েছি, আপনারাও ভালো থাকুন আর আমাকেও শান্তিতে থাকতে দিন। শশাঙ্ক ভীষণ ক্লান্তভাবে বলল, কিন্তু দাদু ভাই, আমি যে একেবারে ভালো নেই। অস্ত্রটা গিয়ে জায়গা মতো লাগলো। অস্থির হয়ে উঠল নীল। কেন, কি হয়েছে? পোড় খাওয়া শশাঙ্ক হাড়ে হাড়ে জানেন, যে গরু দুধ দেয় তার লাথিটাও হাসি মুখে হজম করে নিতে হয়। এতক্ষণ ধরে সেটাই করছিলেন তিনি, কারণ নীলের কাছেই আছে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজকে বাঁচানোর জীবন কাঠি। তাই কথায় যথাসম্ভব যন্ত্রণা এনে বললেন শশাঙ্কবাবু, বয়স হয়েছে আমার, শরীরের কলকবজাগুলো এবার আস্তে আস্তে জবাব দিচ্ছে। কখন আছি কখন নেই ভীষণ দেখতে ইচ্ছা করে তোকে। আয় না একবার, একবার চোখের দেখাটুকু দেখে নিতে দে। নীল জানে এই হঠাৎ উপচে পড়া স্নেহের কারণ শুধুই ভালোবাসা নয়, কিন্তু উদ্দেশ্যটা কি সামনাসামনি না বসে সেটা বোঝা সম্ভব না। তাই না চাইতেও শশাঙ্কবাবুর সাথে দেখা করতে রাজি হয়ে গেল নীল। ঠিক আছে, কিন্তু এটাই শেষবার। তবে আমি বাড়িতে আসছি না, অফিসেই আপনার সঙ্গে দেখা করে নেব, বাই। আর কোনো কথা না বলেই ফোন কেটে দিল সে। নীল বোকা নয়, ও জানে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে বসার খবর মার্কেটে রটে যাওয়ার পরেই হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী ওকে মিস করা শুরু করেছেন। এর মানে আর যাই হোক, স্নেহ ভালোবাসা হতে পারে না, কিন্তু স্বার্থটা কি? তখনই নিজের ল্যাপটপ বের করে ইন্টারনেটে রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সম্পর্কে যাবতীয় তথ্য সার্চ করে নিল নীল। কোম্পানির একটা গোপন তথ্য হাতে পেয়ে আনন্দে লাফিয়ে উঠল সে। চিৎকার করে বলল, এতদিনে তোদের বাগে পেয়েছি, দেখ কি করি এবার। কিন্তু প্রশ্ন হলো, সত্যি কি রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডুবতে চলেছে? এতগুলো বছর পরে হঠাৎ শশাঙ্ক রায়চৌধুরী এত মরিয়া হয়ে নীলের খোঁজ শুরু করলো কেন? নীলকে তার এত কিসের প্রয়োজন? কি এমন আছে নীলের কাছে যা দিয়ে রায়চৌধুরীর কপাল আবার খুলে যেতে পারে? আদ্রিতার ভালোবাসা কবে পাবে নীল? কবেই বা ও হয়ে উঠবে এই দুনিয়ার বস? খবরটা জানার পর থেকে নীল ভীষণ খুশি। কিভাবে এই আনন্দ প্রকাশ করবে সেটা বুঝে উঠতে পারছে না।
এই বাড়িতে এই সুখবর শেয়ার করার মতো নীলের আপন কেউ নেই। চিত্রা বুঝতে পারছিলেন জামাইয়ের আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যার কোনো ব্যাখ্যা হয় না। সকাল থেকে সন্ধে হয়ে গেলেও জামাইয়ের ঘর থেকে বের হওয়ার নাম নেই। এদিকে বড় মাকে চিন্তিত দেখে অর্পিতা বিরক্ত হয়ে বলে, ওই অপদার্থের কথা ছাড়ো তো, খেতে এসো। আজ মেট্রোতে এসি থাকা সত্ত্বেও নীল উত্তেজনায় ঘামছিল। ময়দান মেট্রো স্টেশন থেকে রয়চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের হেড অফিস মাত্র 5 মিনিটের পথ। নীল সেটা 3 মিনিটেই পৌঁছাল। নীল রয়চৌধুরী সিটাডেলের বিল্ডিংয়ে পা রাখতেই কানাঘুষো শুরু হয়ে গেল। রিসেপশনে নিজের আসার খবর জানিয়ে লিফটে 24th ফ্লোরে এসে শশাঙ্ক রায়চৌধুরীর কেবিনের বাইরে গিয়ে বসে পড়ল নীল। এটা নীল না? নীলকে দেখে শুরু হলো ফিসফিস। একজন স্টাফ হেসে বলে, শুনেছি ও এখন বিপিএল কার্ড হোল্ডার। আর একজন স্টাফ বলে, নির্ঘাত ঠাকুরদার কাছে টাকা চাইতে এসেছে, অথবা চাকরি। নীল চোখ বন্ধ করে ওকে নিয়ে হাসাহাসি শুনছিল। এমন নয় যে সবাই ওকে দেখে বিরক্ত। এই অফিসে আজও এমন কিছু মানুষ আছে যারা নীলের বাবা হীরেন রায়চৌধুরীকে অন্তর থেকে শ্রদ্ধা করেন। নীলকে দেখে খুব খুশি হয়েছিল সেই মানুষগুলো। তবে আজকে ওকে নিয়ে কে কি ভাবছে সেটা ভাবার মতো পরিস্থিতিতে নীল নিজেই ছিল না। আশেপাশের কথাগুলো শুনতে শুনতে ওর চোয়াল শক্ত হয়ে উঠছিল। ও জানে এই প্রত্যেকটা মানুষ খুব শীঘ্রই ওর পায়ে এসে পড়বে। পয়সা জিনিসটাই এমন মায়াবী। মনের ভেতর পাকিয়ে ওঠা চূড়ান্ত রাগ আর ঘৃণা নিয়ে নীল দাঁতে দাঁত চেপে বলে, এক মাঘে তো শীত চায় না কাকা, আপনা টাইম আ গয়া। অন্যদিকে শশাঙ্ক রায়চৌধুরী কেবিনের ভেতরে বসে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলেন। এই 2.5 বছরের রক্তের সম্পর্কে যে ধুলো জমেছে তা এত সহজে মুছে যাওয়ার নয়। তবুও শশাঙ্কবাবুকে এই কঠিন কাজটা যে কোনো মূল্যে করতে হবে। শশাঙ্কবাবু অবশেষে সাহস সঞ্চয় করে কেবিনের বাইরে এসে দেখেন প্রত্যেক কৌতূহলী চোখ ওঁর এবং নীলের দিকে তাকিয়ে। শশাঙ্কর আগুনে দৃষ্টি সবাইকে চুপ করিয়ে রাখলেও তিনি বুঝলেন এই আলোচনা থামানো অসম্ভব। শশাঙ্কবাবু তাই সোফায় বসে থাকা নীলকে হাসি মুখে জিজ্ঞেস করলেন, কেমন আছিস দাদু ভাই? বুড়ো দাদুকে এতদিনে মনে পড়ল? শশাঙ্কর উদ্দেশ্য ছিল অফিসে একটা বার্তা দেওয়া যে এই মুহূর্তে দাদু নাতির ভেতর কোনো সমস্যা নেই। নীল সামান্য হাসে, আর শশাঙ্ক উচ্ছ্বসিত হয়ে বলেন, ভেতরে আয়, ভেতরে আয়, আমরা ভেতরে গিয়ে কথা বলি। ভিতরে এসে বড় চেনা এই কেবিনটাকে খুব ভালো করে দেখছিল নীল। ওই বিশাল এক্সিকিউটিভ ডেস্কে বসে থাকা মানুষটাকেও নীল হাড়ে হাড়ে চেনে। শশাঙ্কবাবু মৃদু হেসে নাতিকে বলেন, এই 2.5 বছর তোর কথা আমার প্রত্যেক মুহূর্তে মনে পড়ত। রোজ তোর সাথে দেখা করব ভেবেও পিছিয়ে আসতাম। আসলে সাহসে কুলাতো না রে দাদু ভাই। ঠান্ডা গলায় নীল বলল, ভনিতা না করে বলেই ফেলুন আপনার আসল উদ্দেশ্যটা। শশাঙ্কবাবু ধমক দিয়ে উঠলেন, এইভাবে কথা বলবি তুই তোর দাদুর সাথে? এই শিক্ষা দিয়েছে আমাদের পরিবার? শশাঙ্কবাবু ভেবেছিলেন ছোটবেলা থেকেই শান্ত নিরীহ মৃদুভাষী নীল এই ধমকটা খেলেই ভয়ে কুঁকড়ে যাবে। সেই সুযোগে নিজের কার্যসিদ্ধি করে নেবেন শশাঙ্কবাবু। কিন্তু কার্যক্ষেত্রে হল উল্টোটা। নীল বিষাক্ত দৃষ্টিতে শশাঙ্কবাবুকে দেখে বলল, আপনি এই পরিবার পরিবার ড্রামাটা চালিয়ে যান, আমি উঠলাম। যাস না প্লিজ দাদু ভাই। নীলকে উঠে যেতে দেখে শশাঙ্কবাবু রীতিমতো মিনতি করে উঠলেন। শশাঙ্কবাবু বুঝলেন ধমকে কাজ হবে না। সময় আর পরিস্থিতি অনেক বেশি কঠিন করে তুলেছে নীলকে। শশাঙ্কবাবু মাথা নিচু করে বললেন, শোভাবাজারের একটা এঁদো গলিতে এই ব্যবসা শুরু করেছিলাম। অনেক খেটে বাড়িয়েছিলাম ব্যবসাটা। তবে এই ব্যবসার প্রকৃত উন্নতি হয় তোর বাবার অক্লান্ত পরিশ্রমে।
এই কথাটা অস্বীকার করা যাবে না যে এই বিজনেস এম্পায়ার তোর বাবার অধ্যাবসায় মেধা আর বুদ্ধির ফল। নীল বিদ্রূপ করে বলে, অবশেষে স্বীকার করার জন্য ধন্যবাদ। এবার বলুন আমার থেকে কি চান? শশাঙ্কবাবু এবার বিশেষ রাখঢাক না করে একেবারে সরাসরি বললেন, আমি চাই তুই এই বিজনেস জয়েন করে তোর কাকাকে হেল্প কর। আমার কাকা মানে আপনার ছোট ছেলে ধীরেন রায়চৌধুরী? নীল ভীষণ শান্ত গলায় জিজ্ঞেস করল, যাকে আপনি কোনো যোগ্যতা ছাড়াই এই কোম্পানির সিইও বানিয়েছিলেন, আর যে মানুষটা এখন আপনার এই সাধের বিজনেস এম্পায়ারকে ব্যাংকরাপ্ট করে দিচ্ছে, তাই তো? শশাঙ্কবাবু একটু কঠোরভাবে বললেন, ও তোর গুরুজন। গুরুজনকে সম্মান দেওয়ার শিক্ষা আমি ধীরেন রায়চৌধুরীর থেকে পাইনি। শশাঙ্কবাবুকে কথার মাঝখানে থামিয়ে দিয়ে নীল ভীষণ রুক্ষ গলায় কথাটা বলে। শশাঙ্কবাবুকে নিরুত্তর দেখে নীল বলে ওঠে, তাহলে খবরটা সত্যি, তাই তো? আপনার অপদার্থ ছোট ছেলে সত্যি সত্যি কোম্পানিকে ডুবিয়ে দিতে বসেছে। আপনি চেয়েছিলেন আপনার বড় ছেলের মতো আপনার ছোট ছেলেও তার যোগ্যতা প্রমাণ করুক। দেখুন, সে প্রমাণ করেছে। শশাঙ্কবাবু হতাশভাবে বললেন, এখন এইসব কথা থাক, তুই কোম্পানি জয়েন কর। প্লিজ দাদু ভাই, না করিস না। নীল অন্তর থেকে এই সংস্থাকে এই সংকট থেকে উদ্ধার করতে চায়, তবে সেটা কখনোই ধীরেনের উপস্থিতিতে করা সম্ভব নয়। সেই জন্যই ও ভীষণ স্পষ্টভাবে জানিয়ে দেয়, আমি আপনার প্রস্তাবে রাজি আছি, তবে আমার দুটো শর্ত আছে। শশাঙ্ক বেশ অবাক। শর্ত? হ্যাঁ। নীল ভীষণ স্পষ্ট আর রুক্ষ গলায় বলল, প্রথম শর্ত, আমি সিইও হিসাবে জয়েন করব, আর দ্বিতীয় শর্ত, ফান্ড নিয়ে বা আমার বিজনেস ডিসিশন নিয়ে আমি কাউকে জবাবদিহি করব না। শশাঙ্কবাবু নিজের কানকে বিশ্বাস করতে না পেরে আবার প্রশ্ন করলেন, তুই কোম্পানি জয়েন করতে চাস নাকি প্রতিশোধ নিতে চাস দাদু ভাই? তোর কাকুকে সরিয়ে তুই চেয়ারে বসতে চাস? লোকে শুনলে কি বলবে? কিছু বলবে না, লোকের অত সময় নেই। নীল একই রকম বিদ্রূপের হাসি হেসে বলল, একটু আগে আপনিই তো বললেন কাকার এই বিজনেসে একটাই অবদান, আর সেটা হলো বিজনেসটা ডোবানো। তাই ভেবে দেখুন আপনি কি করবেন। নীলের রূঢ় বাস্তব কথাগুলো শশাঙ্কবাবু অস্বীকার করতে না পেরে মাথা নিচু করে বসে থাকলেন। নীল নিজেও কোনো রকম তাড়া দেখালো না। ইতিমধ্যে শশাঙ্কবাবু কেবিনের নীরবতা ভঙ্গ করে জানালেন, আমি রাজি আছি। খুব শীঘ্রই তোমার কাছে অ্যাপয়েন্টমেন্ট লেটার পৌঁছে যাবে। তুমি সামনের মাসে সিইও হিসাবে এই কোম্পানি জয়েন করছো। কেউ তোমার কাজে ইন্টারফেয়ার করবে না। নীল ওর ব্যাগ থেকে একটা ফাইল বের করে শশাঙ্কবাবুর টেবিলে রাখল। শশাঙ্কবাবু অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কি? নীল মুচকি হেসে বলল, আমার মন বলতো একদিন আপনি নিজের স্বার্থে আমাকে ডাকবেন, তাই এই এগ্রিমেন্টের ড্রাফটটা বানিয়ে রেখেছিলাম। আমাদের মধ্যে যা কিছু কথা হলো সেই কথাগুলো এইখানে লেখা আছে। আপনি পড়ে সাইন করে দিন। শশাঙ্কবাবু এতক্ষণে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন নীলের মনের গভীরে জমে থাকা ক্ষত শুকোতে সময় লাগবে, তাই কথা না বাড়িয়ে সাইন করে একটা কপি নিজের কাছে রেখে ফাইলটা নীলের দিকে এগিয়ে দিলেন। নীল স্বস্তির নিঃশ্বাস ফেলার ভান করে বলল, যাক বাবা, এবার নিশ্চিন্ত হওয়া গেল। আসলে মানুষ ঠকে শেখে তো। নীল ফাইলটা ব্যাগে ভরে নিয়ে হাসি মুখে বলল, এখন আবার আমরা ফ্যামিলি হয়ে গেলাম। দরকার পড়লে ফোন করব, ফোন ধরবেন, আর যা করতে বলবো করে দেবেন। মনে থাকবে। আজ তাহলে আসি। নীল অফিসের বাইরে এসে রাস্তায় দাঁড়িয়েছিল। আজ অনেক দিন বাদে ও ভীষণ খুশি। 4 বছর আগে কলেজ শেষ করে ও যখন আদ্রিতার বাবার কাছে কাজ শুরু করে, তখন শুধুমাত্র আদ্রিতার বাবা জানতেন এই নীল রায়চৌধুরী আসলে রয়চৌধুরী গ্রুপের সিইও হীরেন রায়চৌধুরীর ছেলে। নীল আদ্রিতার বাবাকে ভীষণভাবে শ্রদ্ধা করত।
আর আদ্রিতাকে তো ও প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছিল। অথচ সেই আদ্রিতাকে বিয়ে করে গত 2.5 বছরে অপমান আর অবহেলা ছাড়া নীলের কপালে আর কিছুই জোটেনি। মেট্রো স্টেশনে এসে ব্যাগ থেকে ফাইলটা বের করে দেখছিল নীল। একবার ওর মনে হলো ছুটে গিয়ে আদ্রিতাকে চিৎকার করে নিজের আসল পরিচয়টা জানাক, কিন্তু নিজের শ্বশুরের বলা একটা কথা মনে পড়ে গেল নীলের। উনি বলতেন, মানুষ হলো হাওয়া মোরগ, হাওয়া মোরগ যেমন হাওয়ার দিকে ঘুরে যায়, মানুষও তেমনি টাকা দেখলেই টাকার দিকে ঘুরে যায়। তাই জীবনে মানুষ চিনতে হলে নিজের আশেপাশে টাকা পয়সা বইতে দিও না। নীল স্থির করে, এখনই না, এই খবরটা এখন চাপা থাক, আরও চেনা বাকি আছে, আরও জানা বাকি আছে। এদিকে বাড়িতে আদ্রিতা ওর মাকে জিজ্ঞেস করে, মা, নীল কোথায় জানো? কখন থেকে ওকে ফোনে ট্রাই করে যাচ্ছি, ফোন সুইচ অফ বলছে। চিত্রা ঝাঁঝিয়ে উঠে জবাব দিলেন, জানি না আমি, এই বাড়িতে কি কেউ আমার কথা শোনে? আমি তো তোকে সকালেই বললাম নীল কেমন অদ্ভুত আচরণ করছে। কাল সারা দিন কিছু খায়নি, সকালে ইম্পর্টেন্ট মিটিং আছে বলে তোর সামনে দিয়েই তো বেরিয়ে গেল, তখন তো তেজ দেখিয়ে কিচ্ছু জিজ্ঞেস করলি না। আদ্রিতা বিরক্ত হয়ে বলল, তুমিও তো জিজ্ঞেস করতে পারতে। চিত্রা একইভাবে ঝাঁঝিয়ে উত্তর দিলেন, সবার সব দায় কি শুধু মায়ের? মা কি বাড়িতে বসে সারা দুনিয়ার খবর রাখবে? আদ্রিতা রুক্ষ গলায় উত্তর দিল, আমি ভেবেছিলাম আজ ওকে সাথে নিয়ে অফিস যাব, ফাইলগুলো ড্রপ করে দেবে আর ফেরার সময় আমার নেকলেসটা জুয়েলারি থেকে নিয়ে নেবে, কিন্তু ওর তো কোনো পাত্তাই নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে আদ্রিতা বলে, মা, পৃথিবীতে এত মানুষ থাকতে তোমরা বেছে বেছে এই অপদার্থটাকে কেন আমার গলায় ঝুলিয়ে দিয়েছিলে বলো তো? চিত্রা শান্তভাবে বলে, যতই রাগ দেখাস না কেন, তুই খুব ভালো করেই জানিস তোর বিয়েটা আমি দিইনি, দিয়েছিলেন তোর বাপি। উনি এই ছেলের মধ্যে কি দেখেছিলেন সেটা উনিই ভালো বলতে পারবেন। ইতিমধ্যে নিজের প্রসঙ্গে হওয়া কথাগুলোয় কান না দিয়ে চিত্রার পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছিল নীল। হঠাৎই নীলকে দেখে আদ্রিতা বিরক্ত হয়ে বলে, কোথায় ছিলে? বিশাল বড় হনু হয়েছ নাকি? ফোন করে পাওয়া যায় না? আমি অপদার্থ নই আদ্রিতা, তুমি আমার আসল পরিচয় জানো না। আমি রায়চৌধুরী পরিবারের ছেলে, কোম্পানির নতুন সিইও নীল রায়চৌধুরী। এক নিঃশ্বাসে নিজের মনের কথাগুলো আদ্রিতাকে জানিয়ে দেয় নীল। নীল নিজের সত্যিটা জানিয়ে দিল আদ্রিতাকে। এবার তাহলে কি ঘটতে চলেছে? সিইও হয়ে কি পরিবর্তন আসতে চলেছে নীলের জীবনে? সত্যিটা জানার পর কি নীল আদ্রিতার বৈবাহিক জীবন ছন্দে ফিরবে, নাকি ঘটবে ছন্দপতন? কি হলো নীল, হা করে কি দেখছ? আদ্রিতার কথায় নীলের হুঁশ ফেরে। এতক্ষণ ও দিবাস্বপ্ন দেখছিল, এখনও সত্যিটা জানানো হলো না আদ্রিতাকে। হা করে দাঁড়িয়ে না থেকে আমার সাথে অফিস চলো, ফেরার পথে আমার নেকলেসটা জুয়েলারি শপ থেকে নিয়ে নেবে। আদ্রিতার কথায় হালকা মাথা নাড়ে নীল। দ্রুত পায়ে আদ্রিতা বাড়ি থেকে বেরিয়ে যায়। কথা না বাড়িয়ে ওর পিছু নেয় নীল। গাড়ি থেকে নেমে গটগট করে অফিসে ঢুকে গেল আদ্রিতা। বিয়ের 2.5 বছর পরেও আদ্রিতা ওর দিকে ফিরেও তাকায় না। দীর্ঘশ্বাস ফেলে ফাইলগুলো নিয়ে নীল ঢুকল অফিসে। কিন্তু নীলকে আসতে দেখেও লিফট দাঁড় করালো না আদ্রিতা। লিফটের জন্য অপেক্ষা করতে করতে মনে মনে হাসে নীল। একবার যদি চিৎকার করে নিজের সত্যিটা আদ্রিতাকে জানাতে পারত সে। সেন কর্পোরেশনে অফিসে সব থেকে সুন্দর কেবিনটা হলো আদ্রিতার। নিজের কেবিনে ঢুকেই আদ্রিতা দেখল বিজন ওর জন্য অপেক্ষা করছে। আই এম সরি বিজন, অনেকক্ষণ ওয়েট করছো। ব্যাগটা রাখতে রাখতে বলল আদ্রিতা। সুন্দরী মহিলাদের জন্য ঘণ্টাখানেক অপেক্ষা না করলে কি চলে? হেসে উত্তর দেয় বিজন। আদ্রিতা হেসে জিজ্ঞেস করে, তা সকাল সকাল এত ভালো মুডে? কারণ জানতে পারি কি? বিজন ওর ব্যাগ থেকে একটা জুয়েলারি বক্স বের করে বলে, জানতে নয়, দেখতে পারো। বিজন আদ্রিতার সামনে
একটা ঝলমলে হীরের নেকলেস রেখে বলে, এই দেখো, রয় চৌধুরী জুয়েলার্সের লিমিটেড কালেকশনস ডায়মন্ড নেকলেস। তোমার ভীষণ শখ ছিল না? তাই ভাবলাম এটা দিয়ে তোমাকে ইমপ্রেস করার আরও একটা চেষ্টা করে দেখি। জুয়েলারি বক্সটা হাতে নিয়ে নস্টালজিক হয়ে গেল আদ্রিতা। বছরখানেক আগে রয় চৌধুরী জুয়েলার্সের একটা এক্সিবিশনে এই চোখ ধাঁধানো ডায়মন্ড সেটটা ও দেখেছিল। আদ্রিতা জানে সেই এক্সিবিশনের এক একটা জুয়েলারি কোটি কোটি টাকাতে নিলাম হয়েছিল। তাই আদ্রিতা নিজেকে প্রশ্ন করে, এর তো অনেক দাম, বিজন এত টাকা পেল কোথায়? কাজের জায়গায় পরস্ত্রীকে ইমপ্রেস করার চেষ্টা না করে শুধুমাত্র নিজের কাজটুকু করলেই হয়। নীলের গুরুগম্ভীর কণ্ঠস্বরে চমকে উঠল আদ্রিতা। বিজনকে অপমান করছে নীল? হঠাৎ নীলের এত সাহস কোথা থেকে হলো? সবাইকে চমকে দিয়ে সশব্দে টেবিলে আদ্রিতার একগুচ্ছ ফাইল রাখল নীল। এই 2.5 বছরের বিবাহিত জীবনে এই প্রথম আদ্রিতা নীলকে একটা এত বড় সেন্টেন্স বলতে শুনল। নীলের চোখে এখন এক আলাদাই অনুভূতি। আদ্রিতা কিছু বলার আগে নীল ওর হাত থেকে ডায়মন্ড নেকলেসটা নিয়ে বিজনকে প্রশ্ন করে, শেষ পর্যন্ত আমার ওয়াইফকে ইমপ্রেস করতে তুই একটা ল্যাব গ্রোন ডায়মন্ড সেট নিয়ে এসেছিস? গ্রেট। আমার ওয়াইফ শব্দ দুটো যেমন আদ্রিতার কানে বিঁধল, তেমনি ল্যাব গ্রোন ডায়মন্ড সেট শব্দটা বিঁধল বিজনের বুকে। অনেক চিন্তা ভাবনা করে বিজন এই বহুমূল্য ডায়মন্ড সেটটা কিনেছিল। আসলে আজ সকালে ও রয় চৌধুরী জুয়েলার্সের একটা শোরুমে গিয়েছিল আদ্রিতার ড্রিম ডায়মন্ড নেকলেস কিনতে। কিন্তু আসল নেকলেসের দাম শুনে ওর প্রায় অজ্ঞান হওয়ার জোগাড়। এমন সময় দোকানের বুদ্ধিমতী সেলস স্টাফ ওকে এই ডুপ্লিকেট সেটটা দেখায়। অনেক দর কষাকষি করে অবশেষে প্রায় 24 লক্ষ দিয়ে এই সেটটা কিনে এনেছিল। বিজনের কাছে 24 লক্ষ টাকা কিন্তু একটুও ছোট ব্যাপার ছিল না। তবে আদ্রিতা সেনকে ইমপ্রেস করার জন্য এইটুকু জুয়া খেলাই যায়। সব ঠিকঠাক প্ল্যান মতো এগোচ্ছিল, কিন্তু এই নীল এসে যে এইভাবে হাটে হাঁড়ি ভেঙে দেবে সেটা বিজন স্বপ্নেও কল্পনা করতে পারেনি। নীলের মুখে তুইতকারি শুনে ভীষণ রেগে গিয়ে বিজন বলে, এই সেটটার যা দাম তার 10 ভাগের 1 ভাগ টাকাও কি তুই চোখে দেখেছিস? নীল পাল্টা প্রশ্ন করে, আসল ডায়মন্ড তুই কখনো চোখে দেখেছিস? পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে আদ্রিতা চিৎকার করে নীলকে ধমক দেয়, শাট আপ নীল, ক্ষমা চাও বিজনের কাছে। নীল চোয়াল শক্ত করে বলে, একটা মিথ্যেবাদীর কাছে ক্ষমা চাইতে হবে? কিসের জন্য? বিজন বুঝতে পারছিল যে তার ফাঁকিটা ধরা পড়ে গিয়েছে, তাই ড্যামেজ কন্ট্রোল করতে বলে ওঠে, আদ্রিতা, আমি জানি এটা ল্যাব গ্রোন ডায়মন্ড, খনি থেকে নয়। এই হিরে ল্যাবরেটরিতে খুব প্রিসাইজলি তৈরি করা হয়। এটা কিন্তু আসল হিরে। লেকচারটা বন্ধ কর। রীতিমতো ধমকে বিজনকে থামিয়ে দেয় নীল। একদিকে নীলের হঠাৎ পরিবর্তন, অন্যদিকে বিজনের ছেলে মানুষই। বিরক্ত হয়ে আদ্রিতা নীলকে বলে, তুমি এখন যাও নীল, কাজ করতে দাও আমাদের। বরাবর আদ্রিতার আদেশ নীল অক্ষরে অক্ষরে পালন করে এসেছে। এই প্রথমবার আদ্রিতার কথা শুনেও এক পাও নড়ল না সে, বরং আদ্রিতার চোখের দিকে সরাসরি তাকালো। ওর চাহনি দেখে থমকে দাঁড়ালো আদ্রিতা। তোমার এই কালেকশনটা পছন্দ? কথা দিচ্ছি এই নেকলেসটা আমি কিনে দেব তোমাকে। তার জন্য যত পরিশ্রম করতে হোক আমি করব। নীল খুব শান্তভাবে কথাগুলো বলল আদ্রিতাকে। তারপরই একবার বিষাক্ত দৃষ্টিতে বিজনের দিকে তাকালো এবং দ্রুত আদ্রিতার কেবিন থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় নিজের ঠোঁটের কোণে হাসিটা বহু যত্নে লুকিয়ে রাখল নীল। আদ্রিতা আপ্রাণ চেষ্টায় নিজের বিস্ময়কে বিজনের থেকে লুকানোর চেষ্টা করে। সামনে পড়ে থাকা নেকলেসটা দেখে ভীষণ খুশি হওয়ার ভান করে আদ্রিতা বলে, তুমি নীলের কথায় কিছু মনে করো না বিজন, ওয়ার্থলেস ফেলো একটা, কাজ না করে বাড়িতে বসে থেকে বেসিক ম্যানার্সটাও ভুলে গেছে। আদ্রিতা জুয়েলারি সেটটা বন্ধ করে বলে,
আমার কিন্তু এই সেটটা ভীষণ পছন্দ হয়েছে, কোনো ভালো ওকেশন দেখে নিশ্চয়ই পরব। ফেক হাসি দেখিয়ে নেকলেসটা ওর ড্রয়ারে রাখে আদ্রিতা। আদ্রিতার মুখের জবরদস্তির হাসিটা দেখে বিজন বুঝে যায় এই জুয়াটাতে ও শেষ মুহূর্তে হেরে গেছে, আর সেটাও এই অপদার্থ নীলের জন্য। নীল কি করে ধরে ফেলল আসল আর নকল ডায়মন্ডের তফাৎ, নিজেকে প্রশ্ন করে বিজন। আদ্রিতা এই মুহূর্তে নীলের মুখোমুখি হতে চাইছিল। ওর মনের মধ্যে ঝড় তুলেছে অনেকগুলো প্রশ্ন, যার উত্তর ওকে এক্ষুনি পেতে হবে। আদ্রিতা ব্যস্ততার ভান করে বিজনকে বলে, প্লিজ একটু বসো, আমি এক্ষুনি আসছি, কফি পাঠাচ্ছি তোমার জন্য। আদ্রিতা বেরিয়ে যেতেই বিজন প্রচণ্ড রাগে সশব্দে টেবিল চাপড়ে বলে, সকাল সকাল নগদ 24 লাখ জলে, সব ওই অপদার্থ নীলের জন্য। কোনো একটা সময় আদ্রিতাকে নিজের করে পাওয়াটা নীলের স্বপ্ন ছিল, কিন্তু আজ আদ্রিতার সাথে কাটানো এই বিবাহিত জীবনের প্রত্যেকটা মুহূর্ত নীলের রূঢ় বাস্তব। 4 বছর আগে আদ্রিতা সেনকে প্রথমবার দেখে নীল ওর প্রেমে পড়ে যায়, অথচ বিয়ের এতদিন পরেও নীলের আফসোস থেকে গেছে যে আদ্রিতার নজর একবারের জন্যেও নীলের ওপর পড়েনি। আজ নীল প্রথমবার আদ্রিতাকে ওর চোখের দিকে তাকাতে দেখল। যদিও আদ্রিতার চোখে প্রেম ছিল না, ছিল অপার বিস্ময়, তবুও নীল আজ খুশি। নীল দ্রুত পায়ে হেঁটে লিফটের সামনে এসে দাঁড়ায়। দাঁড়াও। নীল পিছন ঘুরে তাকিয়ে দেখে আদ্রিতা দাঁড়িয়ে। নীল কিছু বলে না, শুধু মুচকি হাসে। আদ্রিতাকে বেশ চমকে দেওয়া গেছে। আদ্রিতা রাগ আর বিস্ময়ে মেশানো গলায় জিজ্ঞাসা করে, হোয়াট ওয়াজ দ্যাট? তুমি বিজনকে এইভাবে অপমান করলে কেন? আসলে রাগে আর যন্ত্রণায় আদ্রিতার এখন চিৎকার করতে ইচ্ছা করলেও নিজের স্টাফের সামনে কোনো সিন ক্রিয়েট না করে যথাসম্ভব শান্ত থাকার চেষ্টা করে সে। আদ্রিতা বিশ্বাস করতে পারছে না এই কি সেই মানুষটা যার সাথে ও গত 2.5 বছর ধরে সংসার করছে, যে এক মুহূর্তের জন্যেও আদ্রিতার মনে বিন্দুমাত্র দাগ কাটতে পারেনি, যে এক ছাদের তলায় থাকলেও আদ্রিতা থেকে সব সময় পালিয়ে বেরিয়েছে। নীল আজ অনেক আলাদা, অনেক অচেনা, অনেক আত্মবিশ্বাসী। সবসময় কুঁকড়ে থাকা সেই অন্যমনস্ক পুরুষটার খোলস ছেড়ে বেরিয়ে আসা এ এক নতুন পুরুষ। বিয়ের পর এই প্রথম নীল শিরদাঁড়া সোজা করে আদ্রিতার সামনে দাঁড়িয়ে রয়েছে। আদ্রিতা তৈরি হয়ে এসেছিল নীলকে বেশ কিছু কঠিন কথা শোনাবে, কিন্তু নীলের এই বদলে যাওয়া রূপ দেখে মনে মনে পিছু হটে আদ্রিতা। এদিকে আদ্রিতার স্টাফেরা ওদের দুজনের কথা শোনার চেষ্টা করে চলেছে। কর্মচারীদের এই অহেতুক কৌতূহল দেখে আদ্রিতা নিজেও ভীষণ বিরক্ত। ও মুখে একটা নকল হাসি টেনে এনে নীলকে বলল, ঠিক আছে নীল, তুমি এখন বাড়ি যাও, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। নীল জানে আদ্রিতা এই ব্যবসাটা নিয়ে ভীষণ লড়াই করছে, তাই ওর আজ আদ্রিতার 2 হাত ধরে চিৎকার করে বলতে ইচ্ছা করছে, তোমাকে আর লড়তে হবে না আদ্রিতা, তোমার হয়ে সব লড়াই করার দায়িত্ব এখন আমার। কিন্তু নীলের কিছু বলার আগেই বিজন চিৎকার করে ওকে পিছন থেকে ডাকে, এই দাঁড়া, দাঁড়া বলছি। বিজনের চিৎকার শুনে আদ্রিতা চমকে পিছন ফিরে তাকায়। বিজনকে নীলের দিকে তেড়ে আসতে দেখে আদ্রিতা ঘাবড়ে যায়। এই পরিস্থিতিটাই এড়াতে চেয়েছিল ও, কিন্তু মনের কোণায় কোথাও যেন কৌতূহল উঁকি মারছিল। আদ্রিতা দেখতে চাইছিল হঠাৎ বদলে যাওয়া নীল ঠিক কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করে। অন্যান্য বারের মতো ভয়ে কুঁকড়ে যাবে, নাকি সাহস করে বিজনের মুখোমুখি হবে। বিজন তেড়ে এসে নীলের কলার ধরে বলে, এই অত বড় বড় কথা যে বলে এলি, তুই কি জানিস ওই সেটটার দাম কত? অফিসের করিডোরে একটা বিশ্রী তামাশা হচ্ছে দেখে আদ্রিতা বিজনকে থামাতে যায়। বিজন প্লিজ। বিজন কিন্তু আদ্রিতার কথায় কোনো কর্ণপাত করে না। বিজনের হাত ছাড়িয়ে কোনো উত্তর না দিয়ে চলে যাচ্ছিল নীল, কিন্তু বিজন ওর হাত চেপে ধরে চিৎকার করে বলে, ওই সেটটার দাম 24 লাখ রে ভিখারি, তুই নিজেকে নিলামে তুললেও এর 1000 ভাগের 1 ভাগ পাবি না।
জানিস কি সেটা? লজ্জায় অপমানে আদ্রিতা চোখ বন্ধ করে ফেলে। আদ্রিতার কষ্ট নীলের চোখে পড়তেই ও আদ্রিতাকে দেখিয়ে বলে, ওই যে মহিলাকে দেখছিস, ও আমার স্ত্রী। তাই ওকে দামি গিফট দিয়ে ইমপ্রেস করার তোর কোনো প্রয়োজন ছিল না। টাকাটা যদি গায়ে লাগে তাহলে সেটটা শোরুমে ফেরত দিয়ে দে, ওদের মানি ব্যাক পলিসি রয়েছে। ফালতু গলাবাজি করিস না, সবাই জানে ফাঁকা কলসি বাজে বেশি। নীলের উত্তরে পিছনে দাঁড়িয়ে থাকা স্টাফেরা মুখ টিপে হাসতে শুরু করে। অফিস স্টাফদের সামনে নিজেকে উপহাসের পাত্র হতে দেখে দ্রুত লিফটে উঠে পড়ে বিজন। নীল কিন্তু বেশ শান্ত, মুখে বাঁকা হাসি নিয়ে পাশের লিফটে ওঠে এবং বুক পকেট থেকে একটা কালো গগলস বের করে বেশ কেত দেখিয়ে পরে নেয় সে। ঠিক তখনই লিফটের দরজাটা বন্ধ হয়ে যায়। আদ্রিতা অবাক চোখে নীলের যাওয়ার দিকে তাকিয়ে রয়েছে। এ কোন নীলকে দেখছে সে? এতদিন কি নীল তাহলে কোনো মুখোশ পরেছিল? এই নীল তো একেবারে অচেনা। এই বদলে যাওয়া নীল কি আদ্রিতার মনে কোনো ঝড় তুলতে পারবে? তা ধীরেনবাবু আঁচ করতে পারেননি। নীল যে ওর বাবা হীরেন রায়চৌধুরীর মতোই পাকা খেলোয়াড় হয়ে উঠেছে তা ধীরেন এবার বুঝতে পারলেন। বিরক্তির সাথে নিজের দুই গার্ডকে সরে দাঁড়াতে ইশারা করলেন। ওরা সরে যেতেই বাঁকা হাসি হেসে কনফিডেন্সের সাথে রয়্যালস হেভেন সোসাইটি থেকে বেরিয়ে পড়ল নীল। প্রিন্স আনোয়ার শাহ রোডে এসে দাঁড়াতেই নীল দেখে ফোনে একটা মেসেজ এসেছে। আরে কোথায় তুই? কখন আসবি? লেট করিস না কিন্তু। মেসেজ করেছে নীলের এক কলেজ লাইফের ফ্রেন্ড। আজ দুপুরে শহরের এক বিখ্যাত 5 স্টার হোটেলে নীলের কলেজ রিইউনিয়ন রয়েছে। নীলের স্কুল এবং কলেজের জীবনটা একদম অন্যরকম ছিল, ভীষণ মজা আর রহস্যে মোড়া। আসলে ওর বাবার কঠোর নির্দেশ ছিল নিজের প্রকৃত পরিচয় না জানিয়ে একটা খুব সাধারণ জীবনযাপন করার। হীরেন নিজের ছেলেকে খুব পরিষ্কারভাবে জানিয়েছিলেন, তোমার বাবা হিসাবে তোমাকে স্নেহ, শিক্ষা আর সংস্কার দেওয়ার দায়িত্ব আমার, কিন্তু সৌভাগ্যটা আমি দিতে পারবো না। পরিশ্রম, মেধা আর বুদ্ধি দিয়ে সেটা তোমাকে অর্জন করে নিতে হবে। বাবার কঠিন হুকুমে নীল স্কুল কলেজে ভীষণ লো প্রোফাইল মেনটেন করত। ওর বন্ধুরা আজও নীলের প্রকৃত পরিচয় জানে না। গ্র্যাজুয়েশনের পর এই প্রথমবার নীল ওর বন্ধুদের সাথে দেখা করবে। তাই পুরনো সব কথা ভুলে কলেজ জীবনের নস্টালজিয়ায় ডুব দিয়েছে নীল। ভাবতে ভাবতে ওর ঠোঁটের কোণায় হাসি ফুটে ওঠে, চোখ চকচক করতে থাকে। আহা, কি সব দিন ছিল! ফার্স্ট ইয়ারে সিনিয়রদের র্যাগিং, আবার কলেজ শেষে তাদের সাথেই কাকার দোকানে চা খাওয়া। তখন বন্ধুর গার্লফ্রেন্ডকেও বৌদি বলে ডাকা হতো। কলেজের মাঠে গিটার হাতে ফসিলসের গান, মেয়ে পটানোর একমাত্র হাতিয়ার তখন ওটাই। ক্লাস বাঙ্ক করে গঙ্গার ঘাটে সরোবরে আড্ডা মারা, ক্যান্টিনের কচুরি, আলুর দম এবং ফেরার পথে ফুচকা, নন্দনে লাইন দিয়ে ফিল্ম ফেস্টিভ্যালের টিকিট কাটা। নীল ভাবল, প্রথম সিগারেট, বিয়ার পার্টি থেকে শুরু করে রাজনীতি এবং ফুটবল সব মিলিয়ে সে ছিল এক আলাদা জগৎ। সেখানে না ছিল ভবিষ্যতের চিন্তা আর না অতীতের কোনো বোঝা। নীল এসব আকাশকুসুম ভাবছিল, কিন্তু হঠাৎই ওর একজনের কথা মনে পড়ে গেল। এ বাবা, যদি এখানে সোহিনীর সাথে দেখা হয়ে যায়? কে এই সোহিনী? নীলের সাথে ওর কি সম্পর্ক? তাহলে কি নীল আদ্রিতার জীবনে নতুন কোনো টুইস্ট আসতে চলেছে?